দেবরাজ বাবুদের বলি একটু সাবধানে চলাফেরা করুন। বাড়িতে কতবার এসেছে এজেন্সি সবাই জানেন, বহুবার এসেছে। বাড়ি থেকে কি কি পাওয়া গেছে সেটাও জানেন আপনারা। পাওয়া গেছে পুলিশের ট্রান্সফারের লিস্ট, পাওয়া গেছে প্রাইমারি এবং এসএসসির অ্যাডমিট কার্ড এবং নামের তালিকা। এগুলো আপনারা সবাই পেয়েছেন। সম্পত্তির চিত্রটা আজকে পেলাম, ঠিক জায়গায় পৌঁছে দেব। জগৎ আজকে একজন ভাই আমাকে দিয়ে গেল, ভাইয়ের নাম আমি জানি না, আমি ঠিক জায়গায় পৌঁছে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুরে এইখানেই আজকেই সভা করছেন, বেশ কিছু প্রোগ্রাম করছেন। রাহুল গান্ধী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিকভাবে কাজ করতেন, যে আরজি করের দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন, তাহলে বিজেপির এরকম একটা থ্রেট হয়ে উঠতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি দোষারোপ দিচ্ছেন বিজেপির এই উত্থানের জন্য। কষ্ট পাচ্ছেন যে বিজেপি আসছে, ওনার দ্বারা কিছু হবে না। এখনো পর্যন্ত গোটা 50 নির্বাচন হেরেছেন, আর হবে না। মোদিজির সামনে কেউ দাঁড়াতেই পারবে না। পেট্রিয়টিক পিপল, রাষ্ট্রবাদী পিপল, ওরা মোদিজিকে ছাড়বে না। আর আমরা তো বাঙালিরা হিন্দু উদ্বাস্তু হয়েছি না 47-এর পরে, আর উদ্বাস্তু হব না। মোদিজিকে ছাড়বো না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। রাহুল গান্ধী আরো একটা বিষয় বলছে নরেন্দ্র মোদী যে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো কোনো মামলা করেননি। আমি এগুলো মন্তব্য করবো। উনি বাইরে আছেন কেন? মামলা হলে তো জেলে যেতে হয়। তা আমি এসব নিয়ে মন্তব্য করবো না, বিজেপির ন্যাশনাল স্পোক্স পারসন বলবে। কিন্তু এগুলো কংগ্রেসের এখানে অস্তিত্ব নেই। কংগ্রেস এখানে এসেছে মমতা ব্যানার্জিকে অক্সিজেন দেওয়া। কংগ্রেস কি লড়ছে নাকি? আজকে কটা লোক হয়েছিল মিটিংয়ে? পুলিশ অবজারভারের সেই সমস্ত প্রার্থীদের আইপ্যাক টাকা অফার করছে অধীর রঞ্জন চৌধুরী, এমনটাই বলছেন। অধীর বাবু লড়াইটা পশ্চিমবঙ্গের মতো। আলটিমেটলি অধীর বাবুকে কংগ্রেসই পাত্তা দেয়, সেই জন্য ওনাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে সরিয়েছে। অধীর বাবু যে দলটায় আছেন এই দলের ভিতরে লড়ুন। সাংবাদিকদের কাছে গরম গরম কথা বলে কোনো লাভ নেই, কারণ অধীর বাবুর কথাকে তার নিজের দলই গুরুত্ব দেয় না। প্রচুর মদ খায়, যখন কথা বলছিল মদ খেয়ে কথা বলছিল। আই নো হিম, প্রচুর মদ খায়, মদ্যপ। স্বপ্নে থাকে, বিভোর হয়ে থাকে। এত ভবানীপুরে ঘুরছেন কেন? নিজের পাড়া বন্দী হয়ে গেছেন কেন? পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরা বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির চৌঠা মেয়ের পর চলে যাবে। ইলেকশন কমিশনের কাজ করছে, মমতা চুরি আটকাচ্ছে, এই জন্য মমতার কষ্ট। উনি তো পুলিশ আর আইপ্যাক কে নির্ভরশীল ছিলেন। পুলিশ ইলেকশন কমিশনের দাবাইতে সোজা হয়ে গেছে অনেক, তাই ওনার অসুবিধা হচ্ছে। উনি বুঝতে পারছেন উনি হারবেন। সরকার ভাঙার আশঙ্কা করছেন, বলছেন যে 200 বেশি সিট পেতে হবে। দাদা আজকেও ফাঁকা ছিল। সবাই চেয়ার আছে, এলইডি আলো আছে, ফুড প্যাকেট আছে, পুলিশ আছে, আর সাংবাদিকরা আছে, ক্যামেরা। প্রথম দফাতে সেঞ্চুরি পার করতে আপনি বলছিলেন,
প্রথম দফাতে সেঞ্চুরি। অমিত শাহজি যেটা বলেছে গ্রাউন্ড রিয়েলিটি 110+ হয়ে গেছে। এই দফায় আমরা 70-এর বেশি নিশ্চিত জিতবো, সংখ্যাটা আরো বেশি হলে অবাক হবো। গোটা বর্ডারটা খোলা, জনবিন্যাস বদলে গেছে। আগে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মুসলিমদের প্রাধান্য ছিল, এখন 9টা জেলা মুসলিমদের প্রাধান্য হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, কোচবিহার, নদিয়া থেকে শুরু করে 9টা জেলা। এরা কি ভারতীয় মুসলিম? না, এরা সব অধিকাংশই বাংলাদেশ থেকে আসা মুসলিম। কি করে ঢুকছে? 600 কিলোমিটার বর্ডারে কাঁটাতার দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার জমি দিতে রাজি নয়। তার কারণ এরা তার সলিড ভোট ব্যাংক, অবৈধ জাল আধার কার্ড, এপিক কার্ড ইত্যাদি বানিয়ে পশ্চিমবঙ্গকে সর্বনাশ করার জন্য যা যা করার তাই করছে। এই ভোটটা শুধু তরুণ জ্যোতিকে জেতানো, বিজেপিকে ক্ষমতায় আনার ভোট নয় বন্ধু। 1947 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ পুরো পূর্ব পাকিস্তান পেয়েছিলেন, কলকাতা সহ, মানে পূর্ব এবং পশ্চিমবঙ্গ দুটোই, সেদিন রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ। তারা বলেছিলেন আমরা বাঙালি হিন্দু, আমরা কেন ইসলামিক কান্ট্রিতে যাব? সেদিন ব্রিটিশের গভর্নর বলেছিলেন আইনসভায় যাও, ভোট করো, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। 58 জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। নইলে তো আমরা আজকে বাংলাদেশে চলে যেতাম। বাংলাদেশে গেলে কি হতো? বিবাহিত মহিলারা শাঁখা পলা সিঁদুর পরতে পারতেন না, গলায় তুলসীর মালা, আচার মালা থাকতো না, ধুতি পরা নিষিদ্ধ, টিকা লাগানো নিষিদ্ধ, শিখা নিষিদ্ধ, হরিনাম সংকীর্তন, মা শীতলার সওয়াল, শিবরাত্রির দিন জলযাত্রী, পূজা, গায়ত্রী, চণ্ডী সব বন্ধ হয়ে যেত, গীতা পড়া বন্ধ হয়ে যেত। আজকে বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা হয়েছে। এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়, এটা একেবারে গ্রাউন্ড রিয়েলিটি। 1947-এ যখন বিভীষিকাময় দেশ ভাগ হয়, বলুন তো বন্ধু, আমরা 33% ছিলাম হিন্দুরা বাংলাদেশে, আজ কেন 7%? মারতে 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 সবকে তাড়িয়ে দিচ্ছে। আপনি বলুন তো বন্ধু, পাকিস্তানে আমরা 1%-এর নিচে চলে গেছি কেন? আমরা তো 12% ছিলাম। শিখ শূন্য, জৈন শূন্য, হিন্দু শূন্য। লাহোর, ইসলামাবাদ, করাচিতে কেউ নেই। আফগানিস্তানও তো একটা সময় আমাদের ছিল, আজকে কেউ নেই, শেষ করে দিয়েছে, শূন্য করে দিয়েছে। আপনার কি উদ্বাস্তু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? যদি ইচ্ছা না হয়ে থাকে তাহলে 29 তারিখে নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে আসবেন বন্ধু। কারণ 1951 সালের জনগণনায় সনাতনীদের পার্সেন্টেজ ছিল 85%, 2011 জনগণনায় 72%, 2007 জনগণনা শুরু হবে 31 ফল। রেকর্ড করে রাখুন মোবাইলে আমার কথা, 65 নিচে নেমে যাবেন। আর 2041 সালে মুর্শিদাবাদের মতো আমরা হিন্দুরা গোটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হয়ে যাব। তাই আসাউদ্দিন ওয়াইসি, মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের নেতা, হায়দ্রাবাদের এমপি, কয়েকদিন আগে মুর্শিদাবাদে এসে বলে গেছে, হুমায়ুন কবির বলছে ডেপুটি সিএম, আমি বলছি মুসলমান সিএম চাই। সোরাবুরদের স্বপ্ন, জিন্নার স্বপ্ন এরা সার্থক করতে চাইছে বন্ধু। এই ভোটটা হালকা ভাবে দয়া করে নেবেন না। 1.5 বছর আগে আপনি ভাবছেন এই তো রাজারহাট গোপালপুরে আছি, একবারে বড় জাতীয় সড়কের কাছে, কাছেই এয়ারপোর্ট, কাছেই কলকাতা, একটা ফ্লাইওভার, থানা, পুলিশ সব একবারে সুরক্ষিত আছি। এখান থেকে মাত্র 400 কিলোমিটার দূরে ফারাক্কাতে ধুলিয়ানে 1.5 বছর আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছিলেন ফিরাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে। জাফরাবাদ, বেদবোনা সহ 10টা গ্রামে কোন হিন্দুর বাটি, নুন রাখার বাটি রাখেনি। সিপিএম যারা করেন বন্ধুরা, ভোট কেন কাটছেন হিন্দু ভোট আপনারা ঘুরে ঘুরে? আপনারই দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে কেটেছিল। মোহাম্মদ সেলিম সাহেব, মীনাক্ষী দিদিমণিরা গেছিলেন,
কিন্তু আপনাদের হাত থেকে অর্থ নেয়নি। মমতার হাত থেকেও 10 লক্ষ টাকা তারা নেয়নি। বিজেপির 10 লক্ষ 1,000 টাকা আমার হাত থেকে তারা গ্রহণ করেছে। আপনি চোখে দেখতে পারবেন না কি করেছে সেখানে। কোথায় কোথায় বেলডাঙ্গাতে জাতীয় সড়ক অবরোধ করে, দূরপাল্লার ট্রেন আটকে দেয়, উলবেড়িয়ায় পেশেন্ট ভর্তি করমণ্ডল এক্সপ্রেসে পাথর ছোড়ে। সব ভুলে গেছেন আপনারা না সনাতনীরা? এত তাড়াতাড়ি ভুলে যান কেন আপনারা? এরা এলে আবার হবে। মমতা ব্যানার্জি সরাসরি বলে যদি শুক্রবার এরা যদি একটু আধটু করে আমি কি করতে পারি? এটা পুলিশ মন্ত্রীর কোনো কথা হতে পারে? পুলিশ মন্ত্রীর এ ধরনের কথা হতে পারে না। তাই ভাবুন আর ভাবতে শিখুন। ভাবছেন এ তো বেলনাগার কথা বলছে, মোথাবাড়ির কথা বলছে, ধুলিয়ানের কথা বলছে, ও তো অনেক দূরে। আস্তে আস্তে সময় লাগবে না বন্ধু, কাছে এসে গেছে। গাড়িটা নিয়ে বেরোবেন, দেগঙ্গা হাড়ুয়া হয়ে বসিরহাট বর্ডারে চলে যাবেন। দেখবেন আপনি ভারতে আছেন না অন্য কোথাও আছেন, নিজের চোখে দেখে আসবেন। এই ভোজের হাট দিয়ে চলে যাবেন বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত, দেখে আসবেন আপনি কোন দেশে আছেন, এরা কারা। তাই ভারতীয় জনতা পার্টিকে আনা খুব জরুরি। গোটা ভারতে যত আইন শৃঙ্খলা জড়িত ঘটনা ঘটেছে, যত রামনবমী হনুমান জয়ন্তীর মিছিলে রথযাত্রাতে পাথর ছড়া হয়েছে, সব কানেকশন পাওয়া গেছে বাংলাদেশ থেকে। তারা ঢুকেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির খুলে রাখা বর্ডার দিয়ে। হরিয়ানার নূরদাঙ্গা বলুন, দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীতে পাথর মারা বলুন, ইন্দোরের সেক্স র্যাকেট বলুন, বাঙ্গালোর বিস্ফোরণ বলুন, সব জায়গায় একই জিনিস ঘটেছে। তাই দয়া করে ভাবতে শিখুন। লাস্ট স্টেশনে আপনার ট্রেন দাঁড়িয়ে আছে, যদি স্লিপ করে যায় তাহলে আর কিন্তু কোন স্টেশন আপনার কাছে নেই। নয় ধর্ম পরিবর্তন করতে হবে, নয় গঙ্গায় ঝাঁপ দিতে হবে। কোনটা করবেন এখন থেকে ঠিক করুন। সেই জন্য উত্তরবঙ্গে এবং মেদিনীপুর পুরুলিয়াতে প্রথম দফার ভোটে আওয়াজ উঠেছে, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না, ছেড়ে দিলে সোনার গৌর আসতে পারবো না। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট করুন। চাকরি চাই বিজেপি তাই। মমতা ব্যানার্জি দুটো শব্দ, একটাকে পশ্চিমবঙ্গে এন্ট্রি দিয়েছে, আরেকটা পশ্চিমবঙ্গ থেকে তুলে দিয়েছে। চাকরি নামক শব্দটা মমতা ব্যানার্জি একদম ডিলিট করে দিয়েছে, তাই বিজেপিকে আনা দরকার। আর ধর্ষণ নামক শব্দটা পশ্চিমবঙ্গে আমদানি করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। কথা দিয়ে যাচ্ছে বিজেপি এলে মহাপাপ কাজ তো করতে দেব না। যদি কেউ এই পাপ কাজ করে সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ করে। সবাই জোট বেঁধে ভোট করুন। টাটাকে ফেরাবো আমরা। সেদিন টাটা, রতন টাটা প্রয়াত যা বলেছিল, আজ বাংলা তা বলছে, আপনারা সবাই তা বলছেন। সেদিন রতন টাটা বলেছিল, আই এম লিভিং বেঙ্গল ডিউ টু ব্যাড এম, আই এম গোয়িং টু গুজরাট ফর গুড এম। সেদিন রতন টাটাজি দূরদর্শী বলে গেছিলেন, ভালো এম এর নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী, আর ব্যাড এম এর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গোটা বাংলা বলছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পরিত্রাণ চায় মানুষ। এখানকার গুন্ডা দেবরাজ বাবুদের বলি একটু সাবধানে চলাফেরা করুন। বাড়িতে কতবার এসেছে এজেন্সি সবাই জানেন, বহুবার এসেছে। বাড়ি থেকে কি কি পাওয়া গেছে সেটাও জানেন আপনারা। পাওয়া গেছে পুলিশের ট্রান্সফারের লিস্ট, পাওয়া গেছে প্রাইমারি এবং এসএসসির অ্যাডমিট কার্ড এবং নামের তালিকা। এগুলো আপনারা সবাই পেয়েছেন। সম্পত্তির চিত্রটা আজকে পেলাম, ঠিক জায়গায় পৌঁছে দেব। জগদীশপুর রাজারহাট, অদিতি মুন্সি শিলা চক্রবর্তী, 6.8347 ডিসমিল জমি, কালিম্পং। এ তো অসংখ্য, লম্বা হয়ে যাবে, 10টা বেরিয়ে যাবে। আজকে একজন ভাই আমাকে দিয়ে গেল, ভাইয়ের নাম আমি জানি না,
আমি ঠিক জায়গায় পৌঁছে দেব। মোদিজির স্লোগান জানেন তো, না খাऊंगा না खाने दूंगा, জানেন তো? তরুণ জ্যোতিকে জেতান, सबका साथ सबका विकास तो होगा और देवराज का हिसाब भी होगा। আমার জন্য একটা আশীর্বাদ ভবানীপুরের জন্য আছে, আশীর্বাদ। একে হারানো খুব দরকার, একদম চোরেদের রানী। আমি তাহলে শেষ করি এখানে, আবার সকাল 6টায় বেরোতে হবে। ভবানীপুরটা নিতে হবে তো, নিতে হবে তো। তরুণকে দিচ্ছেন আপনারা আসন নিতে, বিজেপির কাছে পাঠাচ্ছেন, মোদিজির হাত শক্তিশালী করছেন। আমার সাথে বিধানসভায় তরুণ ঢুকছে, যে আমি একা না, সঙ্গে আমার ভাই থাকছে। ভালো থাকবেন, জয় জয় শ্রীরাম। জোর সে বলো জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। গোটা বঙ্গ জুড়ে আওয়াজ উঠেছে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম।